কখনো রেলগাড়ির শব্দের তালে তালে প্রকৃতির সাথে কথা বলা, কখনো নির্জন সমুদ্রের পাড়ে বিশুদ্ধ বাতাস, কখনো রাতের পাহাড়ে গান গাওয়া, কখনো মাটির ঘরে রাত্রি যাপন, কখনো আবার টেকনাফের রাস্তায় প্রকৃতিতে হারিয়ে যাওয়া। বিভিন্ন বিচ্ছিন্ন অভিজ্ঞতায় পরিপূর্ণ আমাদের এবারের কক্সবাজারের ভ্রমণ। স্বাগতম আপনাকে কক্সবাজার ভ্রমণের প্রথম পর্বে। প্ল্যান মতো সবকিছুই আমরা একদিন আগে গুছিয়ে রেখেছিলাম। তারপর আমরা সবাই একত্রিত হলাম একটা বার্গার পার্টি করার জন্য। এখন আমরা বার্গার তৈরি করার জন্য সবকিছু রেডি করতেছি, বাকিরা সবাই সন্ধ্যার মধ্যে এসে পড়বে। আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজ রাতের জন্য বার্গার বানাবো এবং কালকের জন্য আমরা অন্য কিছু করব। আমরা লেগে পড়লাম কাজে। তো মনে হচ্ছে যেমনটা ভাবছিলাম তার থেকে ভালো হবে। সন্ধ্যাবেলা সবাই আসার পর আমরা খুব তাড়াতাড়ি বার্গার বানানো শুরু করে দিই। বলে রাখা ভালো, আমাদের ট্রেন হচ্ছে পরদিন সকাল 6টায়। তৈরি হয়ে গেল আমাদের বার্গার। তো সবাই একটা একটা করে টেস্ট করতেছি। হ্যাঁ, সবাই বেশ খুশি, আমি নিজেও খুশি। যেহেতু কাল অনেকটা সময় পর আমরা ট্রেনের মধ্যে নাস্তা করব, তাই আমাদের বিরিয়ানির প্ল্যানটা ক্যান্সেল করলাম। আর আমরা ভাবলাম যে আজকে একটা বার্গার আর একটা শর্মা এখন খাবো, আর কালকেরটা আমরা বানিয়ে প্যাক করে নিয়ে যাব। যেমন কথা তেমন কাজ। আজকেরটা আমরা সবাই খেয়ে কালকেরটা আমরা সুন্দর মতো তৈরি করা শুরু করলাম। এবং প্যাকিংয়ের জন্য আমরা যেই বিরিয়ানির প্যাকেটগুলো আছে ওইগুলো নিয়েছি একটা বার্গার আর একটা শর্মা প্যাক করার জন্য। এই হচ্ছে আমাদের বাবুর্চি সোহান ভাই, যার হাতে পুরোটা ছেড়ে দিলে আমাদের পেট আর ঠিক থাকতো না। ওকে, এখন আমাদের তাড়াতাড়ি ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে সবাই খাওয়া দাওয়ার পর শেষ করতেছে। সময় এখন ভোর 3টা। যেহেতু সকালে নাস্তা করা হবে না, তাই এখনই খেয়ে নিচ্ছি। সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। আর সবকিছু আগে থেকেই প্যাক করা ছিল, তাই এটা নিয়ে তেমন কোনো প্যারা হয়নি। তো আমরা এখন ভোরবেলায় রওনা দিয়ে দিলাম। গন্তব্য কমলাপুর রেলওয়ে স্টেশন। আমরা 5:30 বাজেই রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। যেহেতু আমরা আগে কখনো ট্রেন জার্নি করিনি, এই জন্যই আমরা এত তাড়াতাড়ি এসেছি। তো এখানে দেখা যাচ্ছে আমাদের ট্রেন হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন প্ল্যাটফর্ম কি সেটাই তো আমরা অতটা বুঝি না, তাই আমরা আশেপাশের মানুষকে জিজ্ঞেস করে আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে থাকি। আমরা এখন রেল স্টেশন আসা বলতে পারে একটা ঝামেলা আছে। এখানে 3 নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে শুরু, বাট ট্রেনটা এখানে না, ট্রেনটা এলে আরও পিছনে। আমরা এখানে চাইলে অনেকক্ষণ দাঁড়ায় থেকে ট্রেনের অপেক্ষা করতে পারতাম, তাহলে আমার ট্রেন মিস হতো। সেই জিনিসটা একটু খেয়াল করেন যে ট্রেনটা কিন্তু এখানে 3 নম্বর প্ল্যাটফর্ম অনেক বড়, ওই যে একেবারে দেখা যেতেছে অনেক লাস্ট পর্যন্ত। তো অ্যাকচুয়ালি ট্রেনটা আরও পিছনে। আমরা এখানে দাঁড়া আছি গত 10 মিনিট ধরে, ভাবছি যে এটাই মনে হয় আমাদের প্ল্যাটফর্ম, আর ট্রেন নাই, ট্রেন আসে নাই, বা ট্রেন আসছে বাট অনেক পিছনে দাঁড়া রয়েছে। আমরা এটা খেয়াল করি নাই। সো এই জিনিসটা খেয়াল করবেন সবাই।
আমরা এখন আমাদের সব কিছু ম্যানেজ করে ফেলছি। এই হচ্ছে আমাদের টিকিট। আমরা মোট 7 জন, তার মধ্যে একজন আসে নাই, আর আমাদের সিটগুলো সব একসাথে পড়ে না, কিন্তু তারপরও আমরা একজনকে বলে ম্যানেজ করে ফেলছি, মানে ওনার সাথে আমরা সিট এক্সচেঞ্জ করছি। আপনারা চাইলেও করতে পারেন যদি তিনি সোলো থাকে। আর ট্রেনগুলো চিনবেন যে সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা বগির মধ্যে এখানে বগির নাম্বারটা দেখতে পারবেন। দেখেন এখানে বগির নাম্বারটা দেখা যায়, ওই বগির নাম্বারটা দেখে আপনারা টিকিটের সাথে মিলাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে টিকিটের মধ্যে কিন্তু লেখা থাকে জাস্ট নাম্বার, তো আপনারা দেখবেন ওইখানে ডব্লিউ আর সি দেওয়া আছে, ওইখানে লেখা প্যারার কোনো কিছু নাই, জাস্ট আপনি নাম্বারটা মিলাবেন, শেষ। ডব্লিউ মানে উইন্ডো সিট। এটা হচ্ছে একদম ভিতরে, ট্রেনের ভিতরে চিত্র আপনারা দেখতে পারতেছেন। আসলে ট্রেন যতটা খারাপ ভাবে মানুষ অতটা খারাপ না। আমার কিছু ফ্রেন্ড আসে না এটার জন্য। সিটগুলা পুরোপুরি বাসের মতো, জাস্ট এটা করা যায় না, মানে হেলানো যায় না। আর বেশ ভালো জায়গা আছে। এই যে সিটটা আপনারা দেখেন, এখানে মানে বেশ ভালো স্পেস আছে, সাথে এখানে পারাখুনি আছে। এই যে এখানে পা রাখা যাবে ইজিলি, খুব সুন্দর মতো। আর এটা হচ্ছে আবার অটোমেটিক উঠে যায়। আর এই হচ্ছে জানালা খোলার যে ইয়াটা আছে সিটকিনি নিচেও। আর এটা হচ্ছে লাইটের, আর ওটা হচ্ছে ফ্যানের। তো আমি খুবই খুশি, আমি যতটা না ভাবছি তার থেকে ভালো। আর এই যে ওপরের জায়গাটা আমার কাছে একটু কম মনে হয়েছে। অবশেষে শুরু হলো আমাদের ট্রেন যাত্রা। হালকা ঝিকঝিক করে চলতে শুরু করলো আমাদের ট্রেন। সকালে ব্যস্ত শহরের এই কিঞ্চিত নীরবতায় অন্যরকম সুন্দর লাগছিল ঢাকাকে। ভালো ছিল, বেটার দেন এক্সপেক্টেড। যারা বলছে যে ঝাঁকিটাকি লাগবো, কোনো ঝাঁকি লাগে না, দিবিন না, উদয়। চলছি আমরা টঙ্গী পেরিয়ে। চারিদিকের আবছা কুয়াশায় ঢাকা সবুজ প্রাকৃতিক সৌন্দর্যকে ভোরের লালচে আলো যেন আরো সুন্দর করে তুলেছে। সব মিলিয়ে গল্পের মধ্যে থাকা কাল্পনিক ট্রেনের যাত্রার মতো মনে হচ্ছিল আমাদের। এই যেন ছবিতে আঁকা ট্রেন ভ্রমণে যাচ্ছি আমরা। আমরা সবাই সকালের এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছিলাম। তার মধ্যে ট্রেনে কোথায় কি আছে, এক বগি থেকে আরেক বগিতে যাওয়া যায় কিনা, এই কৌতূহল কিন্তু অলওয়েজ আমাদের মধ্যে কাজ করছিল। তো আমরা যাচ্ছি পর্যটক এক্সপ্রেস দিয়ে ঢাকা টু কক্সবাজার। আর এখন পর্যন্ত আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে এজ এ ফার্স্ট ট্রেন জার্নিতে, একদম আমি ভাবতেও পারি না এতটা চুজ হবে। এটার সিটগুলো অলমোস্ট পারফেক্ট। তারপর এটা যে ইন্টেরিয়র, ওই ইন্টেরিয়রটা পুরাই পারফেক্ট। তারপর সব কিছুই আছে। আপনারা যদি ঘুমাতে চান ইজিলি, এই যে এটা বন্ধ করে দিলে একদম আলো আসা অফ হয়ে যাবে। তারপর এটা হচ্ছে জানালা অফ করে দিলে আলো আসবে। আর এখন জানালা উঠানো। তারপর আপনারা চাইলে ফোন চার্জ দিতে পারবেন, চার্জার নিয়ে আসবেন। তারপর ওয়াশরুম আছে, আর ওয়াশরুমটা বেশ ক্লিন আছে। আর এটার যে ভিতরের পরিবেশ সবগুলোই ভালো। জাস্ট একটাই একটু ডাউন সাইড, সেটা হচ্ছে এটা যে সিট পুরোপুরি বাসের মতো হয় না। এখন যেটা আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম, আর এটা সর্বোচ্চ সোজা হয়, আর পিছন দিকে গেলে এতটুকুই হয়, এর বেশি হয় না। আর এটা ছাড়া আমি দেখি যে সব কিছুই ভালো। আর বর্তমানে আমরা যাচ্ছি হচ্ছে উল্টা দিকে। এই জিনিসটা মাথায় রাখবে, সেটা হচ্ছে আমরা এখন উল্টা দিকে যাচ্ছি। চট্টগ্রামে গিয়ে ট্রেনটা আবার ঘোরার পর আমরা আবার সোজাভাবে যাব। তো আপনি যদি সোজাভাবেও যান, চট্টগ্রামে গিয়ে আপনার উল্টাভাবে যাওয়া লাগবে। আপনারা যদি আসেন, আপনারা কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট হবেন না। আর যদি আপনারা বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য দেখতে চান, তাহলে সকালেরটায় আসতে পারেন। এটা আপনারা যদি এনজয় করতে চান বাইরে, ওটা খুব এটার জন্য সকালেরটা পারবে। এটা ছাড়া আপনারা যদি ঘুমাতে চান তাহলে রাতেও আসতে পারেন। তবে রাতের ট্রেনের টিকিট পাওয়াটা খুবই টাফ। এখন আমি আপনাদের বলে দিই আমরা কিভাবে ট্রেনের টিকিট কাটলাম, আর আপনি কিভাবে ট্রেনের টিকিট কাটতে পারেন। টিকিট কাটার জন্য আপনার অবশ্যই একটা এনআইডি কার্ড লাগবে, আর একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 4টা টিকিট কাটা যায়। যেহেতু কক্সবাজারে প্রচুর পর্যটকের ভিড় থাকে, এই কারণে কক্সবাজারে ট্রেনটা পাওয়া খুবই মুশকিল। আমরা 4 দিন চেষ্টা করে একদিন টিকিট পাই। ট্রেনের টিকিট সকাল 8টায় অনলাইনে দেওয়া হয়। এই জন্য সকাল 8টার আগে ঘুম থেকে উঠে আপনার বসে থাকতে হবে আপনার অ্যাকাউন্ট লগ ইন করে, যেন আপনি ট্রেনের টিকিট বের হওয়ার সাথে সাথে টিকিটটা কাটতে পারেন। এবার চলে যাচ্ছি
পর্যটক এক্সপ্রেসের ভিতরে কি কি আছে। এই হচ্ছে ট্রেনের সিট। ট্রেনের সিটের সামনে বেশ ভালো স্পেস আছে। আমার সিটটা ছিল জানালার পাশে। তারপর ফ্যান এবং লাইট এই দুইটার জন্য সুইচ আছে। আপনি চাইলে আপনার ফোনও চার্জ দিতে পারবেন, আর এগুলো আপনার সিটের পাশেই পেয়ে যাবেন। তবে সমস্যা হচ্ছে এইখানে সব ধরনের চার্জার লাগে না। যে প্লাগগুলো আছে ওগুলো একটু কেমন যেন, ওইখানে শুধু ছোট চার্জার লাগে। ট্রেনের মধ্যে আপনি চাইলে এক বগি থেকে অন্য বগিতে যেতে পারবেন, আর প্রত্যেকটা বগির মধ্যেই টয়লেট আছে। ট্রেনের মধ্যেই রয়েছে ক্যান্টিন, সেখানে আপনারা অনেক ধরনের খাবার পাবেন, যদিও আমরা আমাদের খাবার নিয়ে গেছি। কক্সবাজারের যে ট্রেন, সেই ট্রেন হচ্ছে বিমানবন্দরে থামবে আর সোজা চট্টগ্রামে, এর মাঝখানে কোনো জায়গায় থামবে না। ট্রেনের মধ্যে কিন্তু তেমন একটা ঝাঁকিই লাগে না। আমরা কিছুক্ষণ সিটে বসলে কিছুক্ষণ বাইরে গিয়ে হেঁটে আসছি, মানে মনে হতো যে ট্রেন থেমে আছে। আপনারা খুবই রিল্যাক্সে এনজয় করতে পারবেন ট্রেন জার্নিটা। এই ভিডিওটা যদি দেখেন কিছুক্ষণের জন্য মনে হবে যে ট্রেনটা থেমে আছে, কিন্তু না, একদম সব কিছু খুবই স্বাভাবিক। ট্রেনটা কিন্তু চলতেছে, আর আমরা পুরোটা জার্নির মধ্যে এই জিনিসটা এনজয় করতে পারি। আমাদের প্ল্যান মতো আমরা একটা শর্মা আর একটা বার্গার আগে থেকে নিয়ে আসি। তো সকাল 10টা বাজার পর আমরা ওইটা খাওয়া শুরু করি। চলো টেস্ট করি, তুমি এটাও ভিডিও করো। নিজের হাতে বানানোটা টেস্ট করা আছে। আরেকটা কথা, এই যে সিঙ্গেল সিটটা আছে, এই সিটের মধ্যে ভুল করেও টিকিট কাটবেন না, কারণ একটু পরপর মানুষ আসা যাওয়া করে, আর দরজার একদম সাথে হওয়ার কারণে খুবই বিরক্তিকর লাগে। তো এইমাত্র আমরা এসে পৌঁছালাম, আর আমরা এসে পৌঁছাইছি একদম পুরো কারেক্ট 3টা বাজে। এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালো লাগছে। আমার কাছে খুবই কষ্ট লাগতেছে যে আমি যাওয়ার সময় বাসে যাব, ট্রেনের টিকিটটা পাই নাই। এবার আমরা আপনাদেরকে এই যে স্টেশনটা আছে, এটা কিন্তু একটা খুবই জোস একটা স্টেশন হইতে যাইতেছে। কক্সবাজারের বিখ্যাত স্টেশনে যেটা এখন পর্যন্ত কাজ চলতেছে, আর কাজ যতটুকু শেষ হয়েছে তার মধ্যে এটা এতটা জোস লাগতেছে, বাস্তবে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। এটার অলমোস্ট অর্ধেক কাজ বাকি আছে, কিন্তু তারপরও এটার যা কিছু হয়েছে, মানে এটার যেই বাইরের যে লুকটা, এটা খুবই জোস। আর এই যে সামনে আছে একটা শামুক, ভিতরে একটা মুক্তার মতো দেওয়া আছে। এছাড়াও এটার স্পেসটা কিন্তু খুবই বড়। আমি যতটুকু দেখছি এটার মধ্যে এখনো ওদিক দিয়ে, মানে স্টেশনের পিছন দিক দিয়ে এখন পর্যন্ত অনেক বড় জায়গা নিয়ে কাজ চলতেছে। এই স্টেশনটা আশা করি খুবই জোস হবে। ওই যে এটা নিয়ে আবার
কক্সবাজারে আজ আমাদের প্রথম সকাল। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রতিনিয়তই মুগ্ধ করছিল আমাদের। আমরা আমাদেরই এক আত্মীয়ের ভাইয়ের বাড়িতে উঠেছি। এখানকার অবস্থা হয়তো 5 স্টার হোটেলের মতো হাইফাই না, কিন্তু এখানকার এই স্নিগ্ধ অনুভূতি অন্য কোথাও পাওয়া সম্ভব না। রাস্তার কোল ঘেঁষে একটি মাটির ঘর, অপর পাশেই একটি সরু পাহাড়, চারিদিকের পাখির কিচিরমিচির, চারিপাশে মাটির মানুষ, সব মিলিয়ে অসাধারণ এক অভিজ্ঞতার পাশাপাশি কিছুটা অবাকও হচ্ছিলাম। বিশেষ করে এখানকার প্রকৃতি এতটাই সবুজ ও প্রাণবন্ত ছিল যে সবসময় মনে হচ্ছিল এই মনে হয় বৃষ্টি হয়েছে। এবার বলছি, আমরা আসলে এখানে আসলাম কিভাবে, আর হোটেলে না উঠে এখানে কেন? আমরা কক্সবাজারে এসেছিলাম 16 আনা ছুটির দিনে। এসেই বুঝতে পেরেছিলাম আমরা এখানে একদিন আগে চলে এসেছি। এর মধ্যে কক্সবাজারের প্রধান সড়ক মেরিন ড্রাইভ রোডে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত জ্যাম। সব কিছু দেখেই ফোন দিলাম পরিচিত এক ভাইকে। ট্রেনের মধ্যে আমাদের নাস্তা খাওয়া ছাড়া আর তেমন কিছুই খাওয়া হয়নি। তার মধ্যে প্রায় বিকাল হতে চলল, এজন্য যাওয়ার সময়ই আমরা খেয়ে নিব ভাবছিলাম। দেখেন 4টা চোর এখানে বসে আছে, কিন্তু 4 চোর দেখাই যায় না। এগুলো মামলা দেয় না, এগুলো 4টায় বের হয়েছে ভিতরে, একটা এক করলে আরেকটা বের হয়েছে। ওই যে চিপার মতো দেখা যায়, ওই যে চিপার মতো আরেকটা দেখা যায়। এটার কো অ্যাডজাস্টমেন্ট। তারপর আমরা চলে আসলাম একটা লোকাল হোটেলে, আর এই হোটেলের খাবারের মান খুবই ভালো ছিল, তার সাথে দামও বেশ খানিকটা কম। আমরা সকলে পেট ভরে খেয়েছি, সাথে মিষ্টি এবং চাও খেয়েছি। সব কিছু মিলিয়ে আমাদের সবার বিল হয়েছিল 1100 টাকা। তারপর অন্য রাস্তা দিয়ে এসে পড়লাম এই ভাইয়ের বাসায়, না হলে সারা রাত হয়তো আমাদের রাস্তায় থাকতে হতো। এখানে আসার পর থেকে প্রত্যেকটা জিনিসেই আমরা অবাক ও মুগ্ধ হচ্ছিলাম। আমরা সকলেই জীবনের প্রথমবার এমন অনুভূতির সম্মুখীন হচ্ছি। সকাল 7:10। সকালটা শুরু হলো চা দিয়ে। চলো, আর আমরা চা নিয়ে চলে যাই পাহাড়ে। এখানকার চা অন্যান্য জায়গা থেকে বেশ অন্যরকম। একটু অন্যরকম ভাবে বানানোর কারণে নারকেলের স্বাদ পাচ্ছিলাম আমরা চায়ের মধ্যে। তো এখন আমরা খাচ্ছি এইখানকার একদম গাছের পেঁপে, আর যেটা দেখতে কিন্তু অতটা লাগে না, অত লাল না, কিন্তু আসলে খাইতে কিন্তু অনেক মিষ্টি। আর এটার স্বাদটাই একটু অন্যরকম, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। সবাই খুবই এনজয় করতেছে। তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে সম্পূর্ণরূপে ইয়াম্মি, মানে বলার বাইরে। এরপর আমরা রেডি হয়ে রওনা দিলাম ইনানির উদ্দেশ্যে। আমাদের আজকের প্ল্যান সমুদ্রে গোসল করা। আমাদের বাসা থেকে ইনানি বিচের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। অটোতে করেই আমরা ইনানি বিচের উদ্দেশ্যে রওনা হলাম। এই যে হাই গাইস, আমরা এসে পড়লাম কক্সবাজার ইনানি বিচে। এখানে আসার পর বুঝলাম ইনানিকে কক্সবাজারের অন্যতম সেরা বিচ বললে ভুল হবে না। সুগন্ধা বিচ যদিও অনেক বিখ্যাত, কিন্তু ওইখানের অতিরিক্ত মানুষের উপস্থিতিতে সেখানে ছুটির দিনে পা রাখার মতো অবস্থা থাকে না। এখানে এসে আমরা প্রথমবারের মতো 4 চাকার বাইক চালিয়েছি, যদিও খুব কম সময়ের জন্য, কিন্তু রাইডটা বেশ মজাদার ছিল। বিচে যাওয়ার আগে আমরা বাজার থেকে খাওয়ার জন্য মিষ্টি চিতল পিঠা আর একটা মজো নিয়ে নিছি। তুমি কি হাই ছাড়া অন্য কিছু দিতে না? পারি না মানে
সমুদ্রের নীল পানি আর ঢেউয়ের সঙ্গে আমরা হারিয়ে গেলাম প্রায় অনেকটা সময়ের জন্য। এই বিচের মধ্যে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে কিছু কিছু জায়গায় পাথর আছে। গোসল করার সময় আমাদের সবারই পা কেটে গিয়েছিল পাথরে বাড়ি খাওয়ার জন্য, তাই ইনানি বিচে গোসল করার সময় একটু সাবধানে। এক লিটার পানি খাইবো, এই যে 1 লিটার পানি খাইবো। 500 টাকা দেয় নাই ভাই, 500 টাকা দিলে আমি খাইলাম। তুমি খাইলে আয় তোমার দিই ভাই, তুমি খাও 1 লিটার। 1 লিটার না, বুঝছো? হ্যাঁ ক্লাস কত ছিল কি 1 লিটার না 1 লিটার। হ্যাঁ 1 দীর্ঘ সময় গোসল করার পর আমরা প্রায় 2টার দিকে ইনানি বিচ থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সকলেই বেশ ক্লান্ত হয়ে গেছে। দুপুরে বাড়ি ফেরার পরই আমরা তো অবাক, আমাদের জন্য এত কিছু রান্না হয়েছে যা প্রায় অভাবনীয়। বিভিন্ন পাহাড়ি সবজি, ভর্তা, সামুদ্রিক মাছ সহ প্রায় 9-10 প্রকারের খাবার, যেটা দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি। আমরা সকলেই বেশ ক্ষুধার্ত ছিলাম, তাই আর দেরি না করে তাড়াতাড়ি গোসল করে আমরা খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকালের সৌন্দর্য উপভোগ করতে পাহাড়ে চলে গেলাম। পাহাড় থেকে বিকেল অদ্ভুত সুন্দর দেখায়, সম্পূর্ণ নিস্তব্ধ এবং শহরের যান্ত্রিকতার বাইরে এই অনুভূতি সারা জীবন মনে রাখার মতো। সবচেয়ে বিশেষ বিষয় হলো এখান থেকে প্রত্যেকটা পাখির কিচিরমিচির বেশ স্পষ্টভাবে শোনা যায়, আর নিজের কাছে এমন ফিল হয় আমরা বুঝি সভ্যতার সম্পূর্ণ বাইরে আছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, আমরা এখান থেকেই সূর্যাস্ত দেখলাম। সন্ধ্যায় সবাই একসাথে বসে গানের তালে তালে জীবনের নানান গল্পে মেতে উঠেছিলাম। এরই মধ্যে পেয়ে গেলাম চা। চা খেতে খেতে ভাবছিলাম সময়টাকে যদি আরেকটু আটকে রাখা যেত, তাহলে বুঝি চিরদিনই আমরা এভাবে জীবনযাপন করতাম। আপাতত রাতে আমাদের আর কোনো প্ল্যান নেই। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুম। সময় সকাল 7টা। আমরা ভাইয়ের বাসা থেকে রিসোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। রিসোর্টটা রাস্তা থেকে একটু ভিতরে। আপনাদের এলাকাটা অনেক সুন্দর ভাই, এই জায়গাটা যাক, ফাইনালি কুয়াশাটা ছাড়লো আর আমরা আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছি। তো আমরা এখন এসে পড়ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, রিসোর্টে। এখনও আমরা যাই নাই, উঠি নাই। তো সবাই ওইখানে ওয়েট করতেছে একজন আসার জন্য। এখন আমরা রিসোর্টে যাব। রিসোর্টটা একটু ভিতরের দিকে। রিসোর্টে যাওয়ার আগের এখানের যে দৃশ্যটা, সেটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। চারিপাশে শুধু সুপারি গাছ আর বেশ ঘনভাবে লাগানো। ভাই এখান থেকে যা লাগতেছে, আমি সত্যি খুবই এক্সাইটেড। মানে ওই যে সামনে সমুদ্র দেখা যাইতেছে একটু দূরে, কিন্তু আমাদের রিসোর্টটা এখানেই হওয়ার কথা। তো চলেন দেখি। এই হচ্ছে আমাদের সেই রিসোর্ট, সাগরের পাশে। আমরা রয়েছি কক্সবাজার মেইন শহর থেকে একটু ভিতরে ইনানি বিচের পাশে মোয়ানা নামক রিসোর্টে। রিসোর্টের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কারণ এখানে খুব বেশি মানুষ নেই, একদম সাগরের পাশে। এখান থেকেই সাগরের ঢেউয়ের সাউন্ড আমরা শুনতে পারতেছিলাম। তো আমাদের আজকের প্ল্যান ছিল মেরিন ড্রাইভ। আমরা রিসোর্টের সব কিছু বুক করে, সব কিছু রেডি করে এখানেই আমরা ব্যাগ ট্যাগ রেখে আমাদের ক্যামেরা গিয়ার নিয়ে আমরা চলে যাই আমাদের স্কুটার নিয়ে আসতে। তারপর আমরা স্কুটার নিয়ে নিই 3টা, আর এই স্কুটারটা কিন্তু রিসোর্টের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। যেহেতু আমরা 6 জন, তাই আমরা 3টা স্কুটার নিই। স্কুটার নেওয়ার সময় বেশ ভালোভাবে কথাটা বলে নিই, এখানে সব কিছু জেনে নিই। তারপর স্কুটার নিয়ে চলে যাই আমরা রিসোর্টের সামনে। সবাই ওখানে অপেক্ষা করতেছিল। এখন শুরু হলো আমাদের আসল ঘোরাঘুরি।
ওই ভাই স্কুটি ভাই স্কুটার নিয়ে প্রথমেই আমরা চলে যাই মিনি বান্দরবনে। আর আমাদের রিসোর্ট থেকে মিনি বান্দরবন কিন্তু খুব একটা দূর না, একটু সামনে গিয়েই একটা ব্রিজ আছে, ওই ব্রিজের আগে আমরা বাম দিকে মোড় নেই, আর এখান থেকেই মিনি বান্দরবনের এরিয়া শুরু হয়। সত্যি বলতে কক্সবাজারের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটা হচ্ছে এই মিনি বান্দরবন। এখন এসে পড়েছি আমরা মিনি বান্দরবনে। লিটারেলি এই জায়গাটা কক্সবাজারের মধ্যে বেস্ট। সাগরের পরে যদি কোনো প্লেস থাকে সেটা হচ্ছে এইটা। আপনারা জাস্ট একটু ভিউটা দেখেন। আমার তো মন চাইতেছে না এখান থেকে যাইতে, আমার মন চাইতেছে এইখানেই থাকতে। ওয়েলকাম। টাটা। আবার তো দরকার নেই। এটা আমাদের? হ্যাঁ। কি আছে স্যার? আমি ডাল ভাই। হেলমেট। এটা চালালো না? হ্যাঁ? ওই সাইড দে বেটা, ওই সাইড দে। নামো ওই চল বেটা। ভাই আমার কাছে এই জিনিসগুলো খুবই জোর লাগে। বিস্কিট, মজাদার টেস্টি বিস্কিট, সাথে চিনি আছে, আর এখানে হলো একদম খাঁটি পানি। বলেন কাটিয়া শ্বশুর বাসা থেকে আপনাদের জন্য, শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাও খাও খাও। তো এই মুহূর্তে আমরা আছি ইনানিরই একটা বিচে, যেখানে কেউ আসে না। মানে আমরা বাইক নিছি, এখানে থামছি, দেখছি, অনেক ভালো লাগছে। লিটারেলি এই পুরাটা জায়গার মধ্যে আমরা একা, আর এই জিনিসটা আমার কাছে খুবই জোশ লাগতেছে। আপনারা জাস্ট একটু ভিউটা দেখেন, একদম সাগরের পাশে, সাগরের সাউন্ড, প্লাস ওই সাইডে ঝাউ গাছ, বাতাস, এক কথায় অসাধারণ। তো আমরা আবারও বের হচ্ছি স্কুটার নিয়ে। আমাদের গন্তব্য টেকনাফ। সত্যি বলতে কক্সবাজারের আসল মজাটাই হচ্ছে মেরিন ড্রাইভে। এখানে এক পাশে সাগর, আরেক পাশে পাহাড়, যেটা বাস্তবে না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর।
ডলফিন পথ থেকে এই জায়গাগুলো বেশি সুন্দর। ওই জায়গাগুলো ঘুরতে ঘুরতে মানুষ পুরো নষ্ট করে ফেলাইছে, কিন্তু এই জায়গাগুলোতে আসতে পারে নাই। আমি বলবো বাইক নিয়ে অথবা চাঁদের গাড়ি নিয়ে অথবা চাঁদের গাড়ি নিয়ে এদিকে চলে আসেন। বাম পাশের বিশাল পাহাড় এবং ডান পাশের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলছি টেকনাফের দিকে। আপনি চাঁদের গাড়ি দিয়ে আসেন কিংবা বাইক, দুটোতেই বেশ মজা করতে পারবেন। এই জায়গাটাতে না থেমে পারলাম না। নীল সাগরের উত্তাল ঢেউগুলো এই জায়গায় এসে একদম নীরব হয়ে আছে। সারি সারি নৌকা, সবুজ ঝাউবন, সাগর থেকে ছোট্ট মুখ দিয়ে পানি চলে আসছে এখানে। সব মিলিয়ে জায়গাটা অসাধারণ লাগতেছে। যদি আমাদের কাছে সময় থাকতো তাহলে এই জায়গাটায় মনে হয় 1-1.5 ঘন্টা আমরা থেকে যেতাম, কিন্তু আমাদের তো যেতে হবে অনেক দূর, আরও অনেক কিছু দেখার বাকি আছে। কক্সবাজার ভ্রমণের সর্বশেষ পর্বে আপনাকে স্বাগতম। আমাদের আজকের এই পর্বে থাকছে টেকনাফ যাওয়ার পথের অপরূপ সৌন্দর্য, টেকনাফ 0 পয়েন্ট, টেকনাফের বাহারি রঙের নৌকা, জেলেদের জীবন বৈচিত্র্য, তারপর সাগর পাড়ে ক্যাম্পিং এবং হিমছড়ি। এরই সাথে কক্সবাজার এসে কোথায় থাকবেন, কোনটা আপনার জন্য বেস্ট হবে, এই সব কিছু থাকছে ভিডিওর শেষে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যেটা বলতে হয়, স্কুটার চালিয়ে যা বুঝলাম, স্কুটার বেশ ভালো তেল খায়। আচ্ছা, আমরা আগে 2 লিটার তেল নিয়েছিলাম, এখন আমরা আরো 300 টাকা তেল নিতেছি প্রতিটা বাইকে। আর এখন আমাদের টেকনাফ যাইতে মোটামুটি 30 কিলোর মতো আছে, তাইলে বলা যায় যে মোটামুটি আপনার 500 টাকার মতো তেল লাগতে পারে টেকনাফ যেতে। যাওয়ার পথের প্রথম ফিলিং স্টেশন থেকেই আমরা ফুয়েল নিয়ে নিই। দেখেন লবণ কিভাবে চাষ হয়। 0 পয়েন্ট যেতে এখনো বেশ খানিকটা বাকি। আমাদের বাম পাশে সুউচ্চ পাহাড় এবং ডান পাশে ঝাউবন, তারপর সমুদ্র। জায়গাগুলো এতটাই সুন্দর, এখানে আসলে কিছু মুহূর্তের জন্য ভুলে যেতে হয় আমরাও কোনো যানজটপূর্ণ কোলাহলের শহরে বসবাস করি। এদিকে এসেই জানতে পারলাম বাম পাশের পাহাড়গুলোতে একটা বিরাট ঝর্ণা আছে। ঝর্ণা দেখার প্রবল আকাঙ্ক্ষায় আমরা সেই গ্রামের দিকে রওনা হলাম। ঝর্ণা দিয়ে হয়ে গেছে, কিন্তু শীতকাল থাকায় ঝর্ণায় পানি নেই। তবে ঝর্ণাটা ছিল বিশাল। বর্ষাকালে যে এটি খুবই সুন্দর লাগে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখান থেকে বেরিয়ে আমরা প্রায় 10 কিলোমিটার পর রাইড করার পর আমরা দেখতে পেলাম আমাদের বহুল প্রতীক্ষিত টেকনাফের জিও।
প্রতিটা মুহূর্তে মুহূর্তে স্রোতের গর্জন আমাদের কানে সাড়া দিচ্ছিল। এই প্লেসটা লিটারেলি মানে এটার এই কক্সবাজারের মেইন স্পট বানানো উচিত। আমরা এখন আছি টেকনাফে, 0 পয়েন্টের একটু আগে। শুধু 0 পয়েন্ট না, এইখান থেকে আরও প্রায় 2-3 কিলোমিটার পর্যন্ত এটাই হচ্ছে বেস্ট সমুদ্র সৈকতের অংশ। আপনারা যদি আসেন, মেরিন ড্রাইভটা না দিলে আপনার পুরা কক্সবাজার পুরোই মিস। বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি। এরপর যতই সামনে তাকাবেন ততই সমুদ্র আর সমুদ্র। কক্সবাজারের আসল সৌন্দর্য মনে হয়, তবে বেশিরভাগ মানুষ এই জিনিসটা জানে না। এখানে এসে আপনার সবচেয়ে ভালো লাগবে তখনই যখন আপনি বুঝতে পারবেন আপনি বাংলাদেশের শেষ সীমান্তে আছেন, সামনে সমুদ্র ছাড়া আর কিছু নেই। এইসব দেখতে দেখতেই আমরা আবার রিসোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। এই যে অপরাধী জিরাগার রাইট খাইছি, এখন আমাদের কই চল জিরা। না ভাই, আগে এরকম ছিল না, সবকিছু পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল, জগৎ পরিবর্তনশীল, সবকিছু পরিবর্তন হইতাছে। এই হিসাবে আমি পরিবর্তন হয়ে গেলে মানুষ চিনে না। আপনি মারবুনি আরে মারবুনি। না না মারান যাবে না। চলো আমরা এখন যাব 0 পয়েন্ট থেকে জিরাঘাট। এই 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 তুই তো আমার রায় করলি না। তবে যাওয়ার সময় রাস্তায় এই অদ্ভুত নৌকাগুলোর দেখা পাওয়া যায়, যেগুলো টেকনাফ বা সামুদ্রিক এলাকায় ছাড়া অন্য কোথাও দেখা যায় না। জায়গাটা বাস্তবে দেখতে খুবই সুন্দর। তার উপর সূর্যাস্ত হতে চলল। ভাবলাম লাইফে এমন একটা সুযোগ যদি মিস করে দিই তাহলে আর মনে হয় না দ্বিতীয়টা পাবো। তাই গাড়ি থামিয়ে সাথে সাথে নেমে পড়লাম সূর্যাস্ত দেখার জন্য। এখানে সমুদ্রের পার ঘেঁষে নানা রকম ব্যস্ততা। কেউ শুটকি বানাতে ব্যস্ত, কেউ নৌকা মেরামত করছে, কেউ জাল দিয়ে মাছ ধরছে, আবার কেউ নৌকা নিয়ে ছুটছে সমুদ্রের পথে। এখন আছি আমরা টেকনাফে। টেকনাফের একটা সমুদ্র সৈকতে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে, আর এটা দেখতে সত্যি অসাধারণ লাগে। আর এখানে যে সাগরের ঢেউ ওইটাও তুলনামূলক বেশি। আর সবচেয়ে জোশ লাগে হচ্ছে একদম ন্যাচারালি সব কিছু দেখা যায়। যেমন ওইখানে একটা নৌকা দাঁড়িয়ে আছে, ওইখানে একটা নৌকা দাঁড়িয়ে আছে, ঢেউ চলতেছে, ঢেউ আসতেছে, নৌকা বাড়ি খাচ্ছে, তারপরে এখানে মাছ ধরতেছে, কাঁকড়া ধরতেছে, তারপরে এখানে জাল ঠিক করতেছে। সব কিছু খুবই ন্যাচারালি দেখা যায়, আর এই জিনিসটা সবারই খুব ভালো লাগে। আর সবকিছু দেখা যাচ্ছে গোধূলি লগ্নে, সন্ধ্যায়, সূর্যাস্তের সময়। বিষয়টি কিছুক্ষণের জন্য আমাদের কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল। সূর্যের দিকে তাকাতেই আর কোনো তীর দেখা যায় না, যত দূর চোখ যায় তত দূর আকাশ রং চেনে না তার। এসব দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। এবার আমাদের রিসোর্টে ফিরে যেতে হবে। দীর্ঘ 3 ঘন্টা বাইক চালিয়ে আমরা ফিরে আসলাম রিসোর্ট। রিসোর্টে ফিরেই গোসল করে আমরা চলে গেলাম খেতে। আমাদের জন্য দুপুরের লাঞ্চটা রেখে দেওয়া হয়েছিল। কি কি আইটেম কি কি বলো তো? এটা ভাত, আলু ভর্তা। এখানে দুপুরের লাঞ্চ হিসেবে ছিল মাছ, ভাত, ভর্তা আর ডাল। এতদূর জার্নি করার পর খাবারটা সত্যি অসাধারণ ছিল। আমাদের দুপুরের লাঞ্চে ছিল মাছ, ভর্তা, চাটনি আর ভাত, যেটা আমরা রাতে খাচ্ছি। মানে আমরা মেরিন ড্রাইভে ছিলাম, আর আমার কাছে মেনুটা ভালোই লাগছে। মানে পরিবেশের সাথে খুব সুন্দর হয়ে যায়। এই যে পরিবেশ, এই যে খাবার ওই যে কি বাজে এ তোকে খাওয়ানোর সময় চুন না তোর মধ্যে হুজুর তা দুইটা না হুজুর। হ্যাঁ এই দুইটা বলে হুজুর, গান হনে এই দুইটা খাওয়ানোর সময় খাওয়ান না ইবাদত। ফার্স্টে ভর্তা দিয়ে খাওয়া লাগবে, কারণ চাটনিটা আমি জানি ভালো হবে। যেহেতু সারাদিন জার্নি করেছি সেজন্য আরো বেশি ভালো লাগতেছিল। যাই হোক, দুপুরের খাওয়া আমরা রাতে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা একটু আড্ডা দিতে চলে গেলাম। আর ততক্ষণে রিসোর্ট থেকে আমাদের জন্য মাছ বারবিকিউ করা হচ্ছিল। এই সবগুলোই কিন্তু রিসোর্টে প্যাকেজের সাথে ইনক্লুডেড। আমাদের সবারই মোটামুটি পেট ভরা ছিল, কিন্তু তারপরও মাছের বারবিকিউ হওয়ার পর আমরা খেতে যাই। আমরা ভেবেছিলাম যে খুব একটা ভালো লাগবে না, যেহেতু পেট ভরা। এই হচ্ছে আমাদের রাতের খাবার। সারপ্রাইজিংলি এই মাছের বারবিকিউটা দি বেস্ট ছিল।
ঘুম থেকে উঠেই সর্বপ্রথম চোখ যায় সমুদ্রের দিকে। সমুদ্রের পানি এখনো বেশ নিচে। আমাদের আজকের প্ল্যান ছিল হিমছড়ি এবং আবারও মিনি বান্দরবন। তো একদম সকাল সকাল আমরা রওনা দিলাম হিমছড়ির উদ্দেশ্যে। আমাদের রিসোর্ট থেকে হিমছড়ি পাহাড় প্রায় 7 কিলোমিটার। কিছুক্ষণ বাইক চালিয়ে আমরা পৌঁছে গেলাম হিমছড়িতে। জনপ্রতি 30 টাকা করে দিয়ে আমরা ঢুকে পড়লাম হিমছড়িতে। ভিতরে ঢুকেই কিছুটা অবাক হচ্ছিলাম। জাস্ট দেখেন একটু ভিউটা, এই সাইডে সাগর আর এই সাইডে হচ্ছে পাহাড়। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, আপনার এই সমস্ত জায়গায় না আসলে বোঝা যায় না। হিমছড়ি হলো এমন একটি পাহাড় যার চূড়া থেকে দুটো সৌন্দর্য একসাথে দেখা যায়। একদিকে পাহাড়ের চূড়ার আনন্দ, অন্যদিকে পাহাড়ের চূড়া থেকে সাগরের বিশালতা দেখা যায়। এই দুইটাই কিন্তু অসাধারণ ছিল। তার উপর আমরা এসেছিলাম অনেক সকালে, যার কারণে মানুষের ভিড় খুবই কম ছিল আর আমরা জিনিসটাকে পুরোপুরি এনজয় করতে পেরেছি। হিমছড়ির এই জায়গাটা থেকে সাগরটা খুবই সুন্দর লাগে। তার ঠিক বিপরীত পাশে অনেক পাহাড় দেখা যায়, যেগুলো দেখলে আপনার আর হিমছড়ি থেকে আসতে মন চাইবে না। তারই পাশে পাশে কিছু কিছু জায়গায় বসার স্থানও আছে, যেগুলো কিন্তু খুবই জোস। এখন আমরা কোথায় যাব? আমি যাবো মিনি বান্দরবন। একবার গেছি, আবার যাবো। এটা খুবই জোস। এটা আমার কাছে সবচেয়ে জোস জায়গার মধ্যে একটা মনে হচ্ছে। তারপরে বাসা। ঠিক আছে। আমাদের মনে হয় বড়বাজার, কারণ আমরা একটা এখানে যেহেতু পাহাড় দেখতেছি, আমরা মিনি বান্দরবন দেখে আসলাম আর এটা আরো বেশি। তারপর হিমছড়ি ঘোরা শেষে আমরা রওনা দিলাম মিনি বান্দরবনের উদ্দেশ্যে। মিনি বান্দরবনটা আমাদের রিসোর্ট থেকে একটু সামনে। রিসোর্টের সামনে পৌঁছাতেই আমাদের একজনের বাইকের তেল শেষ হয়ে যায়। তখন আমরা মিনি বান্দরবনে দ্বিতীয়বার যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম। এই হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা। এরকম একটা পরিবেশে খোলা আকাশের নিচে নাস্তাটা কিন্তু আমাদের কাছে জোস লাগতেছিল। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। সকালের নাস্তা হচ্ছে দুইটা পরোটা। পরোটাগুলোর সাইজ বেশ ভালোই বড়। ডিম ভাজি আর আলু ভাজি। দেখি টেস্ট কেমন লাগতেছে? এই খুবই ভালো সকালের নাস্তাটা। এই রিসোর্টের খাবারের মান ভালো। ভাই ওকে, তো আমাদের এই ট্যুরটা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনার যে সুগন্ধা বিচে বলেন বা লাবণী বিচে, ওই কলাতলার ওদিকে 3 স্টার 5 স্টার হোটেল থেকে আমার কাছে ভালো মনে হয়েছে এই টাইপের রিসোর্টগুলো, যদি আপনি শান্তিপ্রিয় হয়ে থাকেন। তো আমাদের এই রিসোর্টে ওঠার পেছনে কারণ ছিল, এই রিসোর্টে একটা প্যাকেজের মধ্যে আমরা সব কিছু পেয়েছি আর সেটা বাজেট ফ্রেন্ডলি ছিল। আপনারা যখন আসবেন তখন হয়তো দামটা অন্যরকম থাকতে পারে, কারণ এই রিসোর্টটা যখন জাস্ট স্টার্ট হয়েছে তখনই আমরা আসছি, ওই জন্য আমরা ডিসকাউন্ট পেয়েছি। আমাদের মেনুর মধ্যে ছিল 2 বেলা খাবার আর হচ্ছে 24 ঘন্টার জন্য স্কুটার আর হচ্ছে এই থাকার জায়গা। 2 বেলা খাবারের কথা যদি বলি, মানে খাবারের মান, আমার কাছে খাবারের মান খুবই ভালো লাগছে। আমরা রাতের খাবারটা, মানে দুপুরের খাবারটা আমরা রাতে খাইছি, তার আরও 2 ঘন্টা পরেই আমরা রাতের খাবার খাইছি, আর দুইটাই আমরা বেশ এনজয় করছি। তো বলা যায় যে এটার ডাউন সাইড তেমন একটা নাই, মোটামুটি সবই পজিটিভ সাইড এই রিসোর্টটার। অন্তত বাকিগুলোর কথা বাদ দেন, যে আমরা এখানে থাকছি এটার কথা বলি। তবে ডাউন সাইড আছে, এটার ডাউন সাইডটা হচ্ছে আমরা যে বলছি এটা বিচের পাশে, অ্যাকচুয়ালি এটা বিচের পাশে, কিন্তু সমস্যাটা হচ্ছে বিচটা দূরে, বেশ খানিকটা দূরে, আর বিচের পরে একটা নদী টাইপের আছে, মানে জোয়ার আইসা ওদিক দিয়ে পানি পড়া থাকে, মানে পানি আইসা থাকে নদী টাইপের। তো আপনি চাইলেও এই বরাবর ওই বিচে যেতে পারবেন না।
আর এখান থেকে বিচের সাউন্ড শোনা যায়, কিন্তু বিচটা পুরোপুরি দেখা যায় না। এটার সাগরটা যে কাছে সেটার একটা প্রমাণ হচ্ছে আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে আপনি সাগরের যে ঢেউয়ের সাউন্ডটা এখান থেকে শুনতে পারবেন। তো এটাই হচ্ছে এটা ডাউন সাইড। এটা ছাড়া বাকি সবগুলো জিনিস আমার কাছে এটার ভালো লাগছে। ওইখান থেকেই আমরা সব কিছু গুছিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের টাটা দিতে চাও, বিদায় দিতে চাও? টাটা। তো এখন আমরা সব কিছু প্যাক করে নিচ্ছি। আমরা এখান থেকে স্কুটারে করে সব কিছু নিয়ে কলাতলি বিচের ওই জায়গায় চলে যাব। এই ছিল আমাদের কক্সবাজার ট্যুর। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। জানি পরে Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold. Break down, always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way. Even when I'm feeling down, I fight. Even when I don't know what is right, I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and I will never let them tell me who I am. If you try to shape me, I'll be